গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে আমার ফিটনেসের রহস্য শেয়ার করব। আর কি করে আমার পরিবারে আমার খুব কাছের একজন 82 কেজি বডি ওয়েট থেকে 62 কেজি বডি ওয়েটে আসতে পেরেছি 6 মাসের মধ্যে, সেই গল্প আপনাদের সাথে করব। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। রোজকারের রুটিন মেনে জিরে, মৌরি আর জোয়ান দিয়ে গরম জল ফুটিয়ে নিয়েছি। তাসের চিহ্ন দেওয়া এই কাপটি দেখলেই আমার তাসের দেশের কথা মনে পড়ে। তখন আমার ক্লাস 9, স্কুলের অ্যানুয়াল ফাংশনে একটি নাটক মঞ্চস্থ হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ। একটি ক্ষুদ্র চরিত্রে আমি অভিনয় করেছিলাম। মফস্বলে হলেও আমাদের স্কুলটির বেশ নাম ছিল আশেপাশের এলাকায়। গান বাজনা, কবিতা, নাটক এই সমস্ত কিছু আমাদের স্কুলে কিন্তু অনুষ্ঠিত হতো সেই সময় থেকেই। স্কুলেই প্রথম আমি জানতে পেরেছিলাম ডিবেট কি, অংশগ্রহণ করেছিলাম, সেকেন্ডও হয়েছিলাম। রান্নাঘরে থাকা অনেকগুলো কফি মগের মধ্যে এই কাপটি অনেক স্মৃতি বহন করে। এর বয়স 9 করেও 8 বছর। ব্যস্ততার মাঝে ঘুরিয়ে ফিরিয়ে কাপগুলো বার করে আমার ব্যবহার করা হয় না। সেদিন কিচেন ক্যাবিনেট পরিষ্কার করতে গিয়ে এই কাপটা উদ্ধার করি, আর প্রচুর পুরনো কথা মনে পড়ে যায়। তখন এত ছোট ছিলাম, এই তাসের দেশ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। রবীন্দ্রনাথের একটা রূপকধর্মী নাটক এখন বুঝি, আর বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনার সুবিধে এর অর্থ আরও ভালো করে মগজস্থ হয়েছে। যাই হোক, গরম জল তৈরি, মধুও মিশিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি, কারণ জল ভীষণ গরম ছিল আর সেই জলের মধ্যে মধু দিয়ে খাওয়া ঠিক নয়। চলুন উত্তমকে দিয়ে দিই। জল হয়ে গেছে, দেবো ছাদে, দেবো না আসবে? আজকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানাবো, ভীষণ হেলদি। সেদিন কলেজ থেকে ফেরার পথে ট্রেনে 1 বাক্স স্ট্রবেরি কিনেছিলাম। বেশ কয়েকটা দিন হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। আজকে তার গতি না করলে সব ফেলে দিতে হবে। তাই ভাবছি স্ট্রবেরি দিয়ে একটা স্মুদি বানাবো। আর আমার এটা ভীষণ পছন্দের। বছরের এই সময়টা অপেক্ষা করে থাকি কখন একটু স্ট্রবেরি পাওয়া যাবে। আমাদের এখানে তো খুব মিষ্টি স্ট্রবেরি আমরা পাই না, একটু টকই। আর স্ট্রবেরি টক জাতীয় ফলই বলতে গেলে। খুব ভালো করে পাকলে তবেই সেটা মিষ্টি হয়। দাঁড়ান, আগে দুধটাকে বসিয়ে দিই লো ফ্লেমে, তারপরে আমি জল খাবো। উত্তম এখনও ছাদ থেকে নামিনি। জলের মধ্যে তো ঠান্ডা জল মিশিয়েছিলাম গরম জলের মধ্যে, সে তো মনে হয় একেবারেই ঠান্ডা হয়ে গেল। আসলে একজন বলেছিলেন যে দিদি গরম জলে মধু দিয়ে খাবে না, ওটা বিষাক্ত হয়ে যায়। তিনি কথাটা ঠিকই বলেছিলেন। খুব গরম জলের মধ্যে যদি আমরা মধু মেশাই তাহলে সেটা সত্যি বিষ হয়ে যায়। তাই একেবারে এই আগুন ফুটন্ত গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে সেটাকে ঈষদুষ্ণ করে তারপরে মধু মিশিয়েছি। আপনারা অনেকেই আমার এই পাটের কোস্টারগুলোর প্রশংসা করেছেন। সেদিন কলকাতা বইমেলাতে বড় বড় বেশ পাটের কোস্টার দেখেছিলাম। ভাবছিলাম নেব, কিন্তু বাঁধনগুলো খুব একটা টাইট ছিল না, সেই কারণে আর নিইনি। আজকে উত্তমকে আমি সেটাই জিজ্ঞাসা করছি যে এর বাঁধনগুলো কি ঠিক আছে। ও আমাকে সেটাই দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে যে না, এর বাঁধনগুলো যথেষ্ট টাইট আর এটা মজবুত। দুধটা এদিকে উতল এসে গেছে, দাঁড়ান গ্যাসটাকে অফ করে দিই। আর স্মুদি বানানোর জন্য মিক্সিতে যেহেতু আমি দুধটা দেবো, সেই জন্য ঠান্ডা করতে হবে। তো ওটা ঠান্ডা হতে হতে আমার এদিকে বাকি জিনিসের জোগাড়পত্র হয়ে যাবে। ব্রেকফাস্ট বানাতে বানাতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। ভ্লগের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে কি করে মোটা থেকে রোগা হওয়া যায় তার কিছু টিপস দেব, অ্যান্ড সেটা প্র্যাকটিক্যালি আমার পরিবারে হয়েছে। সেই কারণেই আমি আরও বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। গতদিনের ভ্লগে আপনারা জামাইবাবুকে দেখতে পেয়েছিলেন। উনি আর্মিতে আছেন, এ কথাও আপনারা জানেন। আরিয়ান আমার দিদির ছেলে, ওর জন্ম ব্যারেলিতে আর বেড়ে ওঠা পাঞ্জাবে, পাঠানকোটে। এই যে জামাইবাবুর বদলির চাকরি আর তার সাথে সাথে বাবানের স্কুল বারবার পরিবর্তন হওয়া, এই সমস্ত কিছু ছেলেটার মন মানসিকতার উপরে বেশ প্রভাব ফেলছিল। রেজাল্ট খুব একটা ভালো হচ্ছিল না। তখন বাবানকে আমরা নিয়ে চলে আসি। এক প্রকার আপনারা বলতে পারেন যে সকলে মিলেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি জামাইবাবুকে বলেছিলাম যে ছেলেটিকে আমাকে দিয়ে দাও। দিয়ে দাও বলতে ওর ওই পড়াশোনার দেখভাল আর কি। তখন তো আমি অল্প বিস্তর টিউশন শুরু করেছি, আর পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই আমার একটু ভালোবাসা ছিল, সেই কারণেই আরও বলতে পারেন। বাবানের তখন ক্লাস 3, ওকে নিয়ে চলে এলাম। জামাইবাবুর আর যে খুব বেশি দিন চাকরি ছিল তেমনও নয়, তো সে কটা দিন উনি নিজের মতন কাটিয়েই নিতে পারবেন। তো সিদ্ধান্ত নেওয়া হলো, দিদি আর আরিয়ানকে নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে। বাবানকে কৃষ্ণনগর স্কুলে ভর্তি করা হলো।
তারপরে তো বাবানের পড়াশোনা স্মুথলি শুরু হয়ে যায়। এই বিষয়টা বললাম তার কারণ কেন দিদি চলে এলো এখানে, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য। এবার দিদি যখন এলো ওর ওয়েট তখন অনেক বেশি, 82 কেজিস। এক সময় তো সেটা বেড়ে 87ও হয়ে গিয়েছিল। ও ভালো করে বসতে পারতো না, ওর পায়ে সবসময় যন্ত্রণা করতো। আসলে আমাদের যে পা দুটি রয়েছে তার তো ভার বহন করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। দেহের ভার যদি অনেক বেশি হয়ে যায় তখন পা দুটি আর সেই ভার বহন করতে পারে না। শারীরিক নানা রকম গোলযোগও দেখা দিতে শুরু করলো। তখন ডাক্তারের শরণাপন্ন হলাম আমরা সকলে। প্রত্যেকের একটিই কথা, ওজন কমাতে হবে। সরকারি কোয়ার্টারের সরকারি রেশনের খাওয়া দাওয়া, বুঝতেই পারছেন। আর ডিমও পেতো ওরা ফ্রিতে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, বেহিসেবি যাকে বলে। আর যার ফল হয়েছিল অতটা ওয়েট গেইন। তখন সকলে বাড়ি শুদ্ধ নাজেহাল। আমি দিদিকে একটি কথাই বললাম, তোর ওয়েট কমানোর একমাত্র উপায় হচ্ছে তোর খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, এত পরিমাণে খাওয়া দাওয়া করা যাবে না। দিদিও আমাকে একটি কথাই বলল, ছোট্টবেলা থেকে তোর একই রকমের চেহারা, এটা কি করে সম্ভব? তুই তো একটুও মোটা হোসনি। আমি শুধু ওকে বলেছিলাম আমার প্লেট দেখবি খুব ছোট, মানে আমি বড় থালায় ভাত খাওয়া পছন্দ করি না। ছোটোখাটো জিনিসপত্র, কিউট জিনিসপত্র, এগুলো আমার বরাবরের ভালো লাগে। আর ভাতের পরিমাণ নিয়ে খুবই কম। ভাতের 3 ডবল বলতে গেলে আমি সবজি খাই। 1 বাটি ডাল, 1 বাটি সবজি, 1 বাটি স্যালাড, এগুলো আমার পাতে সবসময় থাকে। তার সাথে ফল আর টাইম মেনে খাওয়া দাওয়া, আর প্রচুর পরিমাণে জল খাওয়া। ফাস্টফুড একেবারেই খাই না বললেই চলে, সেই ছোটবেলা থেকেই। কারণ আমার অ্যাসিডিটিকে সমস্যা আছে, আমার খেয়ে সহ্যও হয় না। সেই কারণে আমার মনে হয় যেটা খেলে শরীর খারাপ করবে সেটা না খাওয়াই ভালো। এই বিষয়ে একটা কথা বলে আপনারা হয়তো বলবেন যে দিদি এত ভালো খাও, তাহলেও কেন তোমার অ্যাসিডিটি? আসলে এটা না আমাদের বংশগত বলতে পারেন। আসলে আমার ঠাকুরদাদা ছিল প্যানক্রিয়েটাইটিস। পরিবারের সকলেরই কম বেশি এই অ্যাসিডিটিকের সমস্যা আছে। আর রাত জেগে পড়াশোনার কারণে আমার এটা একটু হয়তো বেশি। এখন যথেষ্ট কন্ট্রোলে আছে, আমি যেহেতু নিয়ম মেনে চলি। যাই হোক, সে কথা থাক, যে কথা বলছিলাম, দিদির ওই অতটা পরিমাণ ওজন কি করে কমাবো, তখন সবাই মিলে সেই নিয়ে মাথায় হাত দিয়ে বসলাম। প্রথম ওর খুব কষ্ট হয়েছিল, কারণ খাবারের পরিমাণ হঠাৎ করে কমিয়ে দেওয়া মানে বডির সাথে মানে এক প্রকারের বলতে গেলে চিট করা। বডি তো চাইছে, এতদিন ধরে অভ্যাস বডির, প্রায় 10 বছরও কোয়ার্টারে থেকে এসেছে। বডি চাইছে খাবার, কিন্তু খাবার দিচ্ছে না। সেই খিদে সহ্য করা, অল্প অল্প খাবার খাওয়া, যখন ভীষণ খিদে পাচ্ছে তখন কিছু ফ্রুটস খেয়ে নেওয়া বা স্যালাড খেয়ে নেওয়া। এসব করতে গিয়ে আবার অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও হয়ে যায় অনেক সময়। কিন্তু ওর খুব বেশি যেহেতু শারীরিক কোনো সমস্যা ছিল না, সেই কারণে ওর খুব বেশি সমস্যা এই বিষয়ে হয়নি। আর মায়ের কাছে থাকার সুবিধে, সংসারের খুব ভারী কাজকর্ম বা ও যেহেতু হাউসওয়াইফ, সেই কারণে ওকে ডেলি কোনো যাতায়াতও করতে হতো না। তাই যখনই দুর্বল লাগতো ও একটু রেস্ট নিয়ে নিতে পারতো। খাবারের অভ্যাস পুরোপুরি ও বদল করলো। থালা ছোট হয়ে গেল, ভাতের পরিমাণ কমে গেল, সবজিপাতি তরি তরকারির পরিমাণ বেড়ে গেল, স্যালাড খাওয়া শুরু করলো, টাইমে খাওয়া দাওয়া শুরু করলো। ফাস্টফুড একেবারেই প্রায় 6 মাস জীবন থেকে বাদ করে দিল। এই সমস্ত কিছুর ফলস্বরূপ ওর খুব সহজে 3 মাসের মধ্যে অনেকটা পরিমাণে ওয়েট কমে গেল। এই বিষয়ে আরেকটি কথা বলি, ওয়েট বেশ কিছুটা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কমিয়ে নেওয়ার পর কিন্তু ও জিম জয়েন করেছিল। যেহেতু অতটা ওয়েট কমে গেলে পারে স্কিনটা অনেক ঝুলে যাবে। আপনার তো একটা টান টান স্কিন রয়েছে, স্কিনের নিচে তো আপনার মেদ রয়েছে। সেই মেদগুলো যদি ঝরে যায় তাহলে স্কিনটা তো একদম কুঁচকে যাবে বলতে গেলে, মানে ফোস্কা পড়লে ফোস্কার জলটা যখন শুকিয়ে যায় ওপরের চামড়াটার যেমন অবস্থা হয়, স্কিনটা সেরকম হয়ে যাবে। সেই কারণে জিমে যেতে হয়েছিল। জিমে গিয়ে কিন্তু ও খুব বেশি ওয়েট ট্রেনিং করতো না, ও কার্ডিও করতো আর হালকা ফুলকা ওয়েট ট্রেনিং করতো। এইভাবে ধীরে ধীরে ওর পুরো পরিবর্তন হয় এবং সেই 82 কেজিস এসে এখন দাঁড়ায় 62-তে। কখনো কখনো 2-1 কেজি ওঠানামা করে, কিন্তু ও পুরোপুরি হ্যাপি হয়ে যায়। ওর বডি পেইন চলে যায়, পায়ের যে পরিমাণে ব্যথা হতো সেগুলো কিচ্ছু নেই। ও একদম ফিট আর শেপেও চলে এসেছে। এই ছিল একটা ছোট্ট জার্নি। যাই হোক, স্ট্রবেরি ফ্লেভারের স্মুথি পেয়ে উত্তম তো ভীষণ খুশি। যেটুকুনো ছিল সেটুকুনো উত্তম কুমার চেটে পুটে একেবারে। এবার বলি স্মুদির মধ্যে কি কি দিয়েছিলাম। বিভিন্ন রকমের বাদাম, চিয়া সিডস, আর তার সাথে সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, আর দুধ, কলা, আপেল, আর তার সাথে ছিল স্ট্রবেরি অবশ্যই, আর একটুখানি দিয়েছিলাম ওটস 1 স্কুপ।
খেজুর দিয়েছিলাম। এই সবগুলো একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে মধুটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখন উত্তম মিক্সির বাটিতে যেটুকুনু লেগেছিল সেটা হচ্ছে দুধ দিয়ে একদম মিশিয়ে ও ঢেলে নিল ঝাঁকিয়ে। কারণ অনেকটা হয়ে গেছে আজকে, বুঝতে পারিনি। 3টে কলা দিয়েছিলাম সরু সরু বলেই। আর আমার যেহেতু মিক্সির জারগুলো একটু ছোট, সেই কারণে দুবারে আমাকে ব্লেন্ড করতে হয়েছে। সব কিছু আমি একবারে দিয়ে ব্লেন্ড করতে পারিনি। এর মধ্যে আপনাদের ঘরে যদি ব্লুবেরি থাকে সেটাও দিতে পারেন। ও আর একটুখানি কাজু বাদাম আর কিশমিশও দিয়েছিলাম। অনেকেই বলেন স্মুদি খেতে একদম ভালো লাগে না, এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আমার কাছে তো পুরো অমৃত মনে হয়। আর এই জামা কাপড়গুলো বেশ কদিন ধরে পুরো খাটে ছড়ানো ছিল, আজকে ভাঁজ করে সব গুছিয়ে দিয়েছি। কড়াইটা দেখুন, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ঠাকুরের ভোগ রান্না হয়েছিল। লুচি ভাজার পরে এই অবস্থাটা হয়েছে, মানে কিছুতেই স্কচ ব্রাইট দিয়ে আর হচ্ছে ভিমবার দিয়ে আমি তুলতে পারিনি। তো এখন এটাকে ভিনিগার দিয়ে আমি একটু জল দিয়ে গরম করব, আশা করছি উঠে যাবে। চলুন চেষ্টা করে দেখি। এই হলো ভিনিগার। এবার এটাকে চলুন, এটার মুখটা আগে খুলি। সামান্য গরম জল করে তার মধ্যে 3 টেবিল চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম। এর মধ্যে একটু ডিশ ওয়াশারও দেবো, চলুন একটু দিয়ে দিই। ভিনিগার আর ডিশ ওয়াশার আর জল দিয়ে একটুখানি গরম করব। চলুন একটু দেখে নিই হচ্ছে কিনা। দারুণ হচ্ছে কিন্তু। এই দেখা যাচ্ছে হলুদ হলুদ দাগ, এই হলুদ হলুদ দাগগুলো খুব সুন্দর উঠে গেছে। পুরো কড়াইটাতেই ছিল, কিছুতেই আমরা সেদিন ওঠাতে পারিনি, যে রেখে দিয়েছিলাম যে পরে সময় করে ব্যবস্থা করব। সত্যি খুব সুন্দর, মানে অল্প এফার্টে একদম কাজ হয়ে যাবে। প্রদীপ গাছাটা আর এই প্রদীপও পরিষ্কার করে নেবো, হয়নি সেদিন ভালো করে। উত্তম হেল্প করে দিচ্ছে আমাকে। সাদা হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ উপরে নিকেল উঠে যাচ্ছে কিন্তু পিতলের। না অত জোরে টলতে হবে না। পিতলের জিনিস পরিষ্কার করা একটু সহজ, কারণ তেঁতুল বা লেবু দিয়ে একটু মাখিয়ে রেখে দিলে পারে সহজেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই স্টিলের কড়াই নিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম। আর এই দেখুন পেছনটাও পুরো কালো হয়ে রয়েছে। আশা করছি পিছনের এই কালো অংশটাও পুরো উঠে যাবে। আর দেখুন সত্যিই উঠে গেল। এ কদিন একেবারে সময় পাইনি, বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু আমার কড়াই একেবারে ঝকঝকে হয়ে গেছে। আমি নিজেই অবাক, মানে সেদিন ওই তারের স্কচ ব্রাইটটা দিয়ে ডলে আমি কড়াইয়ের মাঝখানটা নষ্ট করে দিয়েছি। চলুন নিচে যাই, উত্তম বেরোবে এবার অফিস। বাই। জিনিসপত্র ঝকঝকে তকতকে থাকলে মনটাও ভালো লাগে, তাই না? কদিন ধরে মনটা খুব খারাপ ছিল নতুন কড়াইয়ের এই হাল দেখে। তবে অবশেষে আমার কড়াই এখন একদম ঠিকঠাক হয়ে গেছে, আর এই টোটকাটাও আমি জেনে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।